কুমিল্লার লাকসামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের ৩ শিশুসহ নিহত ৫, আহত ২। ৪১৯ যাত্রী নিয়ে ৭ ঘণ্টা দেরিতে দেশে পৌঁছালো বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। জেদ্দা বিমানবন্দরে অব্যবস্থাপনার অভিযোগ। কানাডায় শেষ হল গ্লোবাল ফান্ড সম্মেলন। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ছুটি শেষে আজও রাজধানীমুখী মানুষ। কর্মচাঞ্চল্যে চিরচেনা রূপে ঢাকা। ট্রেন বাস লঞ্চে ভিড়। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কম, অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। লোকসানের আশঙ্কা আড়তদারদেরও। লাভ লোকসান বিবেচনায় রাখার আশ্বাস ট্যানারি মালিকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কুমিল্লার লাকসামে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ জানায় সকাল ৭টার দিকে উপজেলার চিলুনিয়া এলাকায় নোয়াখালীর চাটখিল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ শিশুসহ ৪ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় ৩ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। চাটখিল থেকে আসার সময় ঢাকা যাওয়ার পথে প্রাইভেট কারটা খুব স্পিডে আসার পরে স্পিড ব্রেকার এখানে জাম্পিং দিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। প্রতি মাসের মধ্যে কয়েকটা গাড়ি আসিয়ে পড়ে যায় এখানে। কদিন পরে লোক মারা যায়। কিছুদিন আগে ঈদের আগেও ৫ জন লোক মারা গেছে। এখানে একটা টার্নিং এর ব্যবস্থা করা হোক। আমরা সরকারের কাছে এটা আমাদের জোর দাবি জানাইতেছি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার বাহার রায়হান। সবশেষ অবস্থা জানতে টেলিফোনে কথা বলবো তার সাথে। বাহার, সেখানে কি অবস্থা দেখছেন? তামিম, এখানে হচ্ছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার দক্ষিণ বাইপাসে চিলুনিয়া নামক একটি ব্রিজ আছে। এই একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ শিশু সহ ৫ জনের নিহত হয়। আর যারা আহত হয়েছে আর ২ জন, এরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ এবং গাড়ি উদ্ধার করে তারা হাইওয়ে বাড়িতে নিয়ে গেছে। আর একজন নারী লাকসাম একটি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন অবস্থা আছে। তামিম। দর্শক, কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় ফোনে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার বাহার রায়হান। চলেছি পরের সংবাদে। প্রায় ৭ ঘণ্টা দেরিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট। মধ্যরাতে ৪১৯ যাত্রী নিয়ে অবতরণ করে ফ্লাইটটি। দায়িত্বপ্রাপ্ত মোয়াল্লিমের উদাসীনতা আর জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার অভিযোগ করেন হাজিরা। তবে ভালোভাবে হজ শেষ করে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। নির্ধারিত সময় শনিবার বাংলাদেশ সময়ে রাত ৮টা ৪০ পৌঁছানোর কথা থাকলেও হজ যাত্রীদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকায় নামে রাত ২টা ৫০। ফ্লাইট বিলম্বের খবরটি কেউ জানতে পারলেও জানতে পারেননি অনেকে। ল্যান্ড করার কথা ছিল রাত ১১টা ২০-এ, কিন্তু এটা শো করতেছে যে ডিলে। এখন কতক্ষণ ডিলে এটা আমরা এখনো কোনো ইনফরমেশন জানি না। এখানে এসে জানতে পারলাম ইনফরমেশনে বলে রাত সকাল ৯টার সময় আসবে। এই যে একটা ইয়ের কি হয়রানি, এটা আমরা তো কোনো সময় আশা করি নাই। বাংলাদেশ বিমান ছাড়া এত সাফারিং আর কোনো এয়ারলাইন্সে হয় না। সোয়া ৩টার দিকে নিজেদের ব্যাগ ও মালামাল নিয়ে বের হতে থাকেন বিমানের যাত্রীরা। জানান বিলম্বের কারণ ও অব্যবস্থাপনার কথা। সৌদি গভর্নমেন্টের হজের যে প্রসিডিউর সেটা এবার খুবই সুন্দর, সুশৃঙ্খল ছিল, কিন্তু মোয়াল্লেম গাড়ি সরবরাহের জন্য লাস্ট আওয়ারে আমাদের একটু ডিলে করাই দিয়েছে। ওখানে মোয়াল্লেমের দুর্বলতার কারণে লেট হয়েছে। বাস ফাটাইছে, দেরিতে লোক গেছে, ওখানে ১ বাস গেছে, 2 বাস গেছে, বাকিগুলোর জন্য পুরো প্লেনে লেট। হাজির সংখ্যা বেশি, লোক সংখ্যা বেশি, যার জন্য এটা অবস্থানও বলবো না, জনসংখ্যা বা হাজিরদের সংখ্যার জন্য এটা হয়েছে, অন্য কোনো কারণ না। হজ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশের পাশাপাশি অন্যান্য বারের চেয়ে এবার ভোগান্তি কিছুটা কম বলেও জানান তারা। প্রিয়জনদের পেয়ে আপ্লুত হয়ে পড়েন হজযাত্রীরা। একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় শেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।
তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনের মতো দেশে ফিরবেন হাজিরা। আর এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৌরভ, তামিম, 7 ঘন্টা বিলম্বের পর প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট কালকে রাত 3টা নাগাদ ল্যান্ড করেছে বাংলাদেশে। এরপরে দ্বিতীয় হজ ফ্লাইটের জন্য অপেক্ষা এখন। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে কাল রাত 11টায় আসার কথা দ্বিতীয় হজ ফ্লাইট, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এসে পৌঁছায়নি। তার মানে দীর্ঘ সময় অপেক্ষা করছে যারা হজে গেছেন তাদের আত্মীয় স্বজনরা। আমরা একটু দেখাবো আপনি একটু পরেই যে তাদের আত্মীয় স্বজন, বিপুল পরিমাণ সাধারণ মানুষ এখানে এসে জড়ো হয়েছেন, অপেক্ষা করছেন কখন আসবে। তো আমরা মোটামুটি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানাতে এখন পর্যন্ত পেরেছে যে 10:30টার পরে দ্বিতীয় হজ ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় হজ ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করতে পারে। এরপরে হয়তো আরও কিছু সময় লাগবে বিভিন্ন ফর্মালিটি শেষ করতে। এরপরে হয়তো দ্বিতীয় হজ ফ্লাইটের সাধারণ মানুষরা এখানে আসতে পারবে। আর যে স্বজনদের কথা বলছিলাম তারা কালকে রাত থেকেই এখন পর্যন্ত অপেক্ষা করছে। এছাড়া আজকে 3টি ফ্লাইট বাংলাদেশে আসার কথা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং অন্য অর্থাৎ সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট আজকে বাংলাদেশে আসবার কথা রয়েছে। 10:30টার পরে প্রথম, তারপর 12টায় আসবে একটি এবং 1টায় আসবে একটি। এখন পর্যন্ত এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাকে বলি যে কালকে প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে 419 জন হাজি বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশ হজ ফ্লাইটে, বিমান বাংলাদেশ হজ ফ্লাইটে মোট প্রায় 50,000-এর মতো হাজি বাংলাদেশে ফিরবেন। আর অর্ধেক বিভিন্ন এয়ারলাইন্স আছে সেগুলোতে আসবেন এবং সেগুলো শুধুমাত্র ঢাকাতে সাথে নয়, চিটাং, চট্টগ্রাম এবং সিলেটের সাথেও সেই সংযোগ রয়েছে। এখন পর্যন্ত আমরা স্বজনদের অপেক্ষায় দেখছি আর সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত জানা যায়নি যে কেন এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এবং প্রায় কালকে রাত 11টায় যেটা পৌঁছানোর কথা সেটা এখনো এসে কেন পৌঁছায়নি সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আমরা পাইনি। হয়তো যখন হাজিরা আসবেন তখন হয়তো তাদের কাছে জিজ্ঞাসা করলে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল এখানকার সর্বশেষ খবরাখবর হাজিদের। দর্শক, পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনের মতো দেশে ফিরবেন হাজিরা। আর সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। বিশ্বে প্রবাসী বাঙালিরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় বিকেলে কানাডার মন্ট্রিলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া গণসংবর্ধনায় একথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কানাডায় আইনজীবী নিয়োগ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় দুপুরে গ্লোবাল ফান্ড কনফারেন্সের সমাপনীতে অংশ নেয়ার পর এক গণসংবর্ধনায় এসব কথা বলেন শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও প্রবাসী বাংলাদেশিদের জানান প্রধানমন্ত্রী। এর আগে ম্যালেরিয়া ও এইডস নির্মূলের অঙ্গীকারের মধ্য দিয়ে কানাডায় শেষ হয় দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড পুনর্গঠন সম্মেলন। সম্মেলনে $13 বিলিয়ন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তহবিলে মাইক্রোসফটের প্রধান বিল গেটস $600 মিলিয়ন ও যুক্তরাজ্য সরকার $1.1 বিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই গ্লোবাল ফান্ড সম্মেলনের শেষ দিনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল কানাডার স্থানীয় সময় দুপুর জাতিসংঘের 71তম সাধারণ অধিবেশনে যোগ দেবার জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে মন্ট্রিল ত্যাগ করবেন শেখ হাসিনা। 19 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু অভিভাষণের ওপর সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্লেনারি বৈঠকে ভাষণ দেবেন তিনি। সময় সংবাদে আরো থাকছে। বগুড়ার পাইকারি বাজারে পানির দরে সবজি বিক্রি হলেও মাত্র 12 কিলোমিটার ব্যবধানে দাম বেড়ে 4 গুণ। টোল ও চাঁদাবাজির প্রভাব খুচরা বাজারে, দাবি ব্যবসায়ীদের। এবং মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের 4 লেন ও 2 লেনের কাজে ধীর গতি। ভোগান্তিতে হাজার হাজার যাত্রী, বৃষ্টির অজুহাত সড়ক বিভাগের। লবণের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে চামড়া সংগ্রহের পর থেকেই লোকসানের আশঙ্কা করছেন আড়তদাররা।
তবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে পশু জবাই কম হওয়ায় আড়তদারদের এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এদিকে লবণযুক্ত চামড়া কেনার ক্ষেত্রে আড়তদারদের লাভ লোকসান বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন ট্যানারি মালিকরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রাথমিক সংরক্ষণের কাজ শেষ হয়েছে সারা দেশেই। হাজারীবাগের ট্যানারিগুলো নিচ্ছে নিজেদের ব্যবস্থাপনায় কেনা চামড়ার দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রস্তুতি। লক্ষ্যমাত্রা অনুযায়ী আড়তদারদের কাছ থেকে 2-1 দিনের মধ্যে লবণযুক্ত চামড়া সংগ্রহ শুরু হবে বলে জানালেন তারা। এখন আমাদের মাল চামড়া প্রসেস হবে, কাঁচার থেকে ওয়াইল্ড ব্লু হবে, ওয়াইল্ড ব্লু থেকে এরপরে নেক্সট ক্রাশ প্রসেস হবে। রক্তের চামড়া পারচেস কমপ্লিট, এখন আমরা লবণযুক্ত চামড়া পারচেস করব। তবে দুশ্চিন্তায় আড়তদাররা। ঈদের আগে থেকেই লবণের দাম চড়া, দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে বিনিয়োগও বাড়বে। সে অনুযায়ী দাম পাবেন কিনা তা নিয়েই তাদের শঙ্কা। তবে একমত নন চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা। যারা চামড়া ব্যবসায়ী তারাও যেন নিরাশ না হয়, কারণ টার্গেটটা কিন্তু ফুলফিল হয়নি। টার্গেট 1 কোটির উপরে ছিল, সেখানে কিন্তু 90-95 লক্ষ কোরবানি হয়েছে। তো সেই কারণে চামড়া কোনোটা থাকবে না, সব চামড়া বিক্রি হবে। আমার কি হলো, কেউ লোকসানের ভাগিদার হবে না, লাভ কম হবে কিন্তু লস হবে না। 70-75 টাকা ফুট পড়ে যাবে ঢাকার মালটা, আর ঢাকার বাইরে যেগুলো আছে এগুলো তো আমাদের ঢাকা এখনো পৌঁছেনি। এদিকে সরকারের বেঁধে দেয়া দামেই চামড়া কিনতে পারবেন বলে প্রত্যাশা ট্যানারি মালিকদের। তারা বলছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও দেশের বিভিন্ন অঞ্চলের আড়ত মালিকরা যেন ক্ষতির মুখে না পড়েন সে বিষয়টিও বিবেচনায় রয়েছে তাদের। যারা আড়ত ব্যবসায়ী আছেন এবং ব্যাপারীরা আছেন তারা আমরা মনে করি যে তারা লসের সম্মুখীন হবে না। তারা বুঝে শুনে চামড়া ক্রয় করেছেন এবং প্রিজার্ভেশন করেছেন এবং ট্যানারি মালিকরা তাদেরকে উপযুক্ত দামে দিবেন। ব্যবসায়ীরা সচেতন থাকায় অন্য সময়ের তুলনায় এবার চামড়া নষ্ট হওয়ার পরিমাণ 20% থেকে কমে 2-3% নেমে এসেছে বলেও জানান তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। লবণের অস্বাভাবিক দাম আর ট্যানারি মালিকদের বেঁধে দেয়া কম দামের কারণে খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বাজার যশোরের রাজারহাটে নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। আর লোকসানের আশঙ্কায় অন্য বছরের তুলনায় 1/3 চামড়া ওঠেনি এবার হাটে। এই অবস্থায় আর্থিক লোকসানের হাত থেকে রক্ষা করতে চামড়ার দাম পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন স্থানীয় চামড়া ব্যবসায়ী নেতারা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম চামড়া বিক্রির মোকাম যশোরের রাজারহাট। এ হাটে খুলনা বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, পাবনা ও নাটোরের ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। প্রতি বছর কোরবানির ঈদ পরবর্তী হাট জমজমাট হলেও এবারের চিত্র ভিন্ন। ট্যানারির মালিকদের বেঁধে দেয়া কম মূল্যের কারণে লোকসানের আশঙ্কায় অন্য বছরের তুলনায় 1/3 চামড়া ওঠেনি হাটে। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি চামড়া প্রতি 700 থেকে 1000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। সমিতির থেকে লোন করে 5 লক্ষ টাকার মাল আনছি, এখন হাটে এসে আমার 2 লক্ষ টাকাও ক্যাশ হয় না। চামড়া আনছি, বিক্রি করতে পারতেছি না। গত বছরের তো 10 শেষ, এবছরও যদি শেষ হয়ে যায় তাহলে তো এর দেশ পলাতে হবে। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, লবণ ও যাতায়াত খরচ উঠবে না বলে হাটে ছাগলের চামড়া নেই বললেই চলে। 26 টাকা 25 টাকা লবণের কেজি, এই 10 টাকা 5 টাকা ছাগলের চামড়ার দাম। অনেকে ছাগলের চামড়া নদীতে ফেলাই দিয়েছে এবং পুঁতেও থুয়েছে, আমি 4টি চামড়া ফেলাই দিয়েছি। ব্যবসায়ী নেতারা বলছেন ঋণ নিয়ে চামড়া কিনে পথে বসার উপক্রম হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাই লোকসান কমাতে চামড়ার মূল্য পুনর্নির্ধারণের আহ্বান তাদের। আমার শেষ আবেদন ট্যানারি এসেছেন ভাইদের কাছে, তারা বিদেশে করেন, যতদূর পারেন এই গরিব তৃণমূল পর্যায়ের লোকেকে বাঁচাবার চেষ্টা করবেন। গত বছর কোরবানির ঈদের পর প্রথম হাটে 6 কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছিল, এবার হয়েছে 3.5 কোটি টাকার। সময় সংবাদ, যশোর। এদিকে চামড়ার দাম কম থাকায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরাও। বর্তমান বাজার দরে ক্রয় মূল্যই উঠছে না বলে জানান তারা। ট্যানারি মালিক ও বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। তবে ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন ট্যানারি স্থানান্তর নিয়ে জটিলতা এবং বিদেশের চাহিদা ও দাম কমে যাওয়ায় ট্যানারি মালিকরা বেশি দামে চামড়া কিনছেন না। হোসেন আলীর তোলা ছবিতে হারুন রশিদের রিপোর্ট। ট্যানারি মালিক সমিতির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন ময়মনসিংহ অঞ্চলের চামড়া ব্যবসায়ীরা। তাদের দাবি 2 থেকে 2500 টাকায় কেনা চামড়া বিক্রি করতে হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। ট্যানারি মালিক ও বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিক্রেতাদের। 1800-1900 কিনছি, ওর দাম করে 1400-1500। বাজারে এইভাবে থাকলে তো আমরা একেবারে লাটে মরে যাবো, মানে আমাদের অবস্থা একেবারে সর্বহারা হয়ে যাবো আমরা। ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই, ঋণ করে চামড়া কিনছি তো
এখন তো ভাই দামই বলে না তুমি। মুসলিমে কয়েকটা ট্যানারি আসে সিন্ডিকেট করে তারা আমরা আমাদেরকে শেষ করে দিছি। তবে ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর নিয়ে জটিলতা এবং বিদেশে চাহিদা ও দাম কমে যাওয়ায় মালিকরা বেশি দামে চামড়া কিনছেন না। আমাদের পক্ষে তো বেশি দামে নেওয়া সম্ভব না, কারণ আমাদের এই চামড়াটা নিয়ে আপনার বাজারজাত করতে হয়, এটা বাইরে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্টের অবস্থা তেমন ভালো না, আমরা কিনে কি করব। আর বাজার ইজারাদাররা বলছেন ট্যানারি মালিকরা চামড়া না কেনায় চামড়া ব্যবসায়ীদের সাথে ক্ষতির মুখে পড়েছেন তারাও। প্রতি চামড়া 300-400 টাকা লস তাদের গন্ত হইতেছে। সেই জন্য বাজারের অবস্থা খুবই খারাপ। আমাদের যারা ইজারাদার আছে আমাদের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। বৃহত্তর ময়মনসিংহ সহ সিলেট ও সুনামগঞ্জ থেকে চামড়া আসে শম্ভুগঞ্জের এই পাইকারি বাজারে। এখানে কোরবানির ঈদে 40 থেকে 45 কোটি টাকার চামড়া বেচাকেনা হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ঈদুল আজহার শেষে পুরোদমে অফিস শুরু হওয়ায় কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকালে সদরঘাটের লঞ্চ টার্মিনালে দেখা যায় দেশের দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর উদ্দেশ্যে আসা মানুষের ঢল। নৌপথে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সপরিবারে সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকায় ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন বলে জানান যাত্রীরা। কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানান ট্রেনের যাত্রীরা। তারা জানান অন্যবারের তুলনায় বেশ স্বাচ্ছন্দ্যে নগরীতে ফিরতে পেরেছেন। বাস যাত্রীরাও বলছেন রাস্তায় কোনো ধরনের যানজট না থাকায় সময় মতো নির্দিষ্ট গন্তব্যে কোনো পৌঁছাতে সমস্যা হচ্ছে না। দোকান দিতে পারি না, আর যাত্রী প্রচুর পরিমাণ লওয়া হয়েছে, তাতে কোনো সমস্যা হয় না। সবাই আল্লাহর রহমতে ভালো আসছে। অফিসিয়ালি সবকিছু ওপেন হচ্ছে, স্কুল কলেজ ভার্সিটি অফিস, যার কারণে আপনার ভিড়টা একটু বেশি মনে হচ্ছে আর কি। লঞ্চের ভিতর প্রচুর ভিড়, উঠতে সমস্যা। এদিকে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সকাল থেকে উপচে পড়া ভিড় দেখা যায় পাটুরিয়ার লঞ্চ ও ফেরিঘাটে। এ সময় যাত্রীদের চোখে মুখে আনন্দের ঝিলি দেখা যায়। তবে ঘাট পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, এই নৌরুটে সবগুলো ঘাট সচল থাকলেও প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরি পার হতে সমস্যা হচ্ছে, অতিরিক্ত ভাড়া নিচ্ছে, নানা কারণে আমাদের আসলে খুবই হয়রানি হতে হচ্ছে। 3 গুণ ভাড়া, হ্যাঁ, তারপরও এখানে এসে লঞ্চও পাই না আমরা। এখানে 50 টাকার ভাড়া, সেখানে 200 টাকা সে বসায়, উপায় নাই, এর উপায় আশায় লাগবে। মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর অংশের 11 কিলোমিটার 4 লেন ও 2 লেনের কাজ চলছে ধীর গতিতে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন হাজার হাজার যাত্রী। এই অবস্থায় সড়ক বিভাগেই দুষছেন সচেতন নাগরিক কমিটি। অবশ্য সড়ক বিভাগের দাবি, বৃষ্টির কারণে 4 লেনের কাজে সমস্যা হচ্ছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2015 সালের ডিসেম্বরে এডিবির আওতায় 82 কোটি টাকা ব্যয়ে মাদারীপুরে শুরু হয় 4 লেন ও 2 লেনের কাজ। ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর থেকে সিডি ব্রিজ এলাকা পর্যন্ত 7 কিলোমিটার 4 লেন, এরপর খোয়াজপুর পর্যন্ত 4 কিলোমিটার 2 লেনের কাজ। তবে শুরু থেকে এই কাজ ধীর গতিতে চলায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিনই সড়কটিতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কের অনেকাংশে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দকের, আর একটু বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ফলে এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা। কাজ খুব ধীর গতিতে চলতেছে। ধুলা কেদা, রাস্তাঘাটে চলাফেরা করতে খুব কষ্ট। লোড গাড়ি নিয়ে গেলে যে কোনো মুহূর্তে গাড়ির পাতি ভেঙে যেতে পারে, চাক্কা বাস্ট হয়ে যেতে পারে, গাড়ি উল্টে যেতে পারে। আর ক্ষোভ জানিয়ে সড়ক বিভাগের নজরদারির অভাবকেই দুষছেন সচেতন নাগরিক কমিটির সদস্যরা। সড়ক বিভাগের গাফলতি, তাদের তদারকির অভাবেই এটি হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এই রাস্তাটি
কমপ্লিট করতে পারবে কিনা এটা আমার একটি সন্দেহ আছে। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের জেলার শীর্ষ এই কর্মকর্তার দাবি, বৃষ্টিতে কাজ কিছুটা বাধাগ্রস্ত হলেও আনুপাতিক হারে কাজ এগোচ্ছে। বর্ষা মৌসুমে এমনিতেই সব লেয়ারের কাজ করা যায় না। বৃষ্টির সমাপ্ত হলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে এবং নির্ধারিত সময়ে আমাদের কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। চলতি অর্থ বছরে কাজটি শেষ হবার কথা থাকলেও সড়ক বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে কাজ 30 ভাগ শেষ হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদ আরো থাকছে। সারা বছরই আনন্দ উপভোগের জন্য পর্যটকরা ছুটছেন কক্সবাজারে। টুরিস্ট পুলিশের পাশাপাশি লাইফগার্ডের সতর্ক অবস্থানে আস্থা ফিরে এসেছে বলছেন সংশ্লিষ্টরা। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের চেলসিয়ায় বোমা বিস্ফোরণ, আহত অন্তত 26, চলছে উদ্ধার কাজ। গত মঙ্গলবার ঈদের দিন বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ সময় জলাবদ্ধতার সাথে কোরবানির রক্ত মিশে সয়লাব হয় রাজধানীর বিভিন্ন এলাকা। রক্ত মিশ্রিত জলাবদ্ধতা ও কোরবানির বর্জ্যের দূষিত বায়ু থেকে জীবাণুবাহী রোগ সংক্রমণ বাড়তে পারে, এমনটা মনে করছেন চিকিৎসকরা। অন্যদিকে রাজধানীর জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকাগুলোতে ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ায় এই সমস্যা প্রতিনিয়ত হচ্ছে বলে জানান পরিবেশবিদরা। রিপোর্ট সেলিয়া সুলতানার। ঈদের দিন সকালে প্রবল বৃষ্টিতে ঢাকার হোসেনি দালান, যাত্রাবাড়ি, পল্টন, মালিবাগ, শান্তিনগর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ড্রেন থেকে উঠে আসে ময়লা পানি, সাথে যোগ হয় কোরবানির পশুর রক্ত। এ সময় সাধারণ মানুষ এর উপর দিয়েই চলাচল করতে বাধ্য হয়। ঈদের 3 দিন পরের চিত্র এটি। পুরান ঢাকার এই রাস্তার দুপাশে যে ড্রেন রয়েছে তাতে কোরবানির পশুর রক্ত নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও তা খুব একটা কাজে দিচ্ছে না। চিকিৎসকরা বলছেন, কোরবানির পশুর রক্ত ও বর্জ্য বৃষ্টির পানির সাথে মিশে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। হতে পারে টাইফয়েড, জন্ডিস, আমাশয়ের মতো পানিবাহিত রোগ। কোরবানির পশুর বর্জ্যের সাথে আমাদের যে সিস্টেমের রোগগুলো রিলেটেড, তা সবই মূলত অন্ত্রের রোগ। দুর্গন্ধ বা ওর মধ্যে কিছু টক্সিক ম্যাটেরিয়াল যা শ্বাসের মাধ্যমে টেনে নিলে কিছু অ্যাকিউট লাং ইনজুরি, যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় চর্মরোগের সম্ভাবনা থাকে। পেটের এক রকমের টিউবারকুলোসিস হয়, আমরা বলি ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সর্বমোট 2500 কিলোমিটার খোলা ড্রেন ও 4000 কিলোমিটার ভূগর্ভস্থ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনার আওতায় রয়েছে। তবে আশেপাশের খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পর রান অফ ওয়াটার নিষ্কাশনের ব্যবস্থাপনা অকার্যকর থাকছে বলে মনে করেন পরিবেশবিদরা। যদি আমাদের পয়ঃমিশ্রিত সুয়ের নীল রং হতো, তাহলে প্রতি বর্ষায় বারংবার আমাদেরকে এই রক্তগঙ্গার বদলে নীল গঙ্গা দেখতে হতো। প্রতি বছর প্রতি বর্ষায় বারংবার আমরা এই পয়ঃমিশ্রিত জলের উপর দিয়ে হেঁটে যাই এবং সেই জল যখন শুকিয়ে যায় তার ধুলো থেকে আমরা পুরো বাতাসকে ধুলোযুক্ত করি। সিটি কর্পোরেশনের তথ্য মতে গত 4 বছরে 303 কোটি টাকার বেশি খরচ করা হয় ড্রেনেজ সিস্টেমের উন্নয়নে। তবে নদী ও খালগুলো উদ্ধার না করা গেলে এই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন পরিবেশবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছেন স্বজনরা। কারাগার নিয়ন্ত্রিত দোকানে পণ্যের দাম দ্বিগুণ রাখা সহ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ করেন তারা। কারা কর্তৃপক্ষ বলছেন, কারাগারে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। দোকানের বিক্রেতা বলছেন, ম্যানেজার 5 টাকা মূল্যের নেটের ব্যাগ 10 টাকায় বিক্রি করতে বলেছেন, কিন্তু ম্যানেজার বলছেন এ কথা ভিত্তিহীন। আমি তো সেলসম্যান, আমাদের নির্ধারণ করে দিচ্ছে যে 10 টাকা করে দিতে। না না, কেন? এটা ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। একটা ব্যাগের দাম বাইরে হলো 5 টাকা, এখানে নেই 10 টাকা। এভাবে কেরানীগঞ্জে স্থাপিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেটের ব্যাগ থেকে শুরু করে খাবার, পানীয় ও পোশাক সহ সব পণ্যেরই দ্বিগুণ দাম রাখার অভিযোগ করেন ক্রেতারা। কয়েদির স্বজনরা বাইরে থেকে কোনো পণ্য নিয়ে আসলে তা কয়েদিদের দিতে দেন না কারারক্ষীরা, বরং কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত দোকান থেকেই পণ্য কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। 1 কেজি শসা বাইরে 15 টাকা 20 টাকা, এখানে 90 টাকা রাখে। ঠিক আছে, একটা জাম্বুরা 20 টাকা 15 টাকা, হাইস্ট 30 টাকা, ওখানে 70 টাকা 80 টাকা রাখে। বেশি টাকা নিতে গেলে বলে যে 3 দিন পরে আসে যোগাযোগ করার জন্য, এখন নিতে গেলে 1100 টাকা করে অতিরিক্ত দিতে হয়। সাধারণ বিজনেস সাথে নিজে 500 টাকা, একটা লুঙ্গি নিজে 350 টাকা, যেটা বাজারে বিক্রি করলে 280 টাকা নয়। পল্লিপ নেয় 170 টাকা, মেরিল নেয় 160 টাকা প্যাকেট। একইভাবে কারাগারে থাকা স্বজনদের সাথে নিয়মানুযায়ী দেখা করতে আসলেও কারারক্ষীদের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ রয়েছে। কারাগারের অন্যান্য ব্যবস্থাপনা নিয়েও অনিয়মের অভিযোগ করেন স্বজনরা। 2টা ফ্রেন্ড ভিতরে রাজু ইউসুফ
আমি সাথে দেখা করতে চাইছিলাম পার্সোনালি ভাবে, বাট আমার থেকে যে কোনো একটা ব্যক্তি 5000 দ্যাট মিন $100 চাইছে। খাওয়ান দেয় না, গ্যাস এখন পর্যন্ত আনে নাই, খুব কষ্ট, খাবার কিনে দিয়ে যায়, পায় না ঠিক মতো। হাজার হাজার মানুষ, কিন্তু একটা বাথরুম নাই, একটা প্রস্রাবখানা নাই। কারা কর্তৃপক্ষ বলছেন এ ধরনের কোনো অনিয়ম সম্পর্কে ওয়াকিফাল নন তারা। আশ্বাস দিলেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার। এই ধরনের অনিয়ম আমরা অনেক শুনেছি পুরাতন কারাগারে, যার জন্য আমরা তাড়াহুড়া করে নতুন কারাগারে আসছি, যাতে এই ধরনের কোনো অনিয়ম কেউ করতে না পারে। এখানে 7000 বন্দীকে আমরা নিয়ে আসছি নতুন একটা কারাগারে। এখানে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, এগুলো আমরা সমস্যা দেখতেছি, আমরা সাথে সাথে সমাধানও করতেছি। আমাদের রান্না করতে একটু সমস্যা হচ্ছে, তো আশা করি আমরা গ্যাস অচিরেই পেয়ে যাব। তিনি আরো জানান, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বরখাস্ত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের পর বগুড়ার পাইকারি বাজারগুলোতে সবজি বিক্রি হচ্ছে পানির দরে। কৃষকদের দাবি, এতে তাদের পরিবহন খরচই উঠছে না, অথচ মাত্র 12 কিলোমিটার দূরে বগুড়া শহরের খুচরা বাজারে একই সবজি বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে। ব্যবসায়ী নেতারা বলছেন, পরিবহন সংকট আর ঘাটে ঘাটে টোল ও চাঁদাবাজির কারণে খুচরা বাজারে দাম বাড়ছে বেশি। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, আর ছবি তুলেছেন রবিউল ইসলাম। শনিবার বগুড়ার সবচেয়ে বড় সবজি পাইকারি বাজার মহাস্থানে চিচিঙ্গা, পটল, বেগুন, মূলা, লাউ ও চাল কুমড়া নিয়ে আসেন শত শত কৃষক, কিন্তু ক্রেতা নেই। আবার যারা আছেন তারাও ন্যূনতম দাম দিতে নারাজ। কৃষকদের অভিযোগ, 1 টাকা কেজি দরে চিচিঙ্গা বিক্রি করতে হয়েছে। শুধু চিচিঙ্গাই নয়, সব সবজি পানির দরে বিক্রি করতে হয়েছে। এতে সবজির দাম তো দূরের কথা, পরিবহনের ভ্যান ভাড়াই উঠছে না তাদের। চিচিঙ্গা আনছিলাম এখানে, কারণ আনার পরে 50 টাকা মন দাম করিচ্ছে, 300-400 টাকা মন মূল্য বাজার, এতে আমাকে লোকসান যাচ্ছে। কোলা নিয়ে আসছে, আমাদের বাজার পাচ্ছি না, 200 টাকা মন, 150 টাকা মন বলে। আজকে লাউ আনছিলাম 2 টাকা 3 টাকা পিস কয়, ভ্যান ভাড়া টাকা হচ্ছে না। এখন আমরা কি করব, সার খোল এবং দামও হচ্ছে না। মহাস্থানের পাইকারি সবজি বাজারের সাথে বগুড়া শহরের খুচরা বাজারের দামের আকাশ পাতাল পার্থক্য, আর ক্রেতারা বাধ্য হয়ে বেশি দামেই কিনছেন সবজি। করলে হলো 30, তরি হলো 30, কুমড়ো হলো 20, পেঁপে হলো আপনার 16, কাঁচামরিচ হলো 30 টাকা পোয়া। পাইকারি বাজার থেকে খুচরা বাজারটা একটু বেশি লাগলো আপনার। জেলার ব্যবসায়ী নেতা বলছেন, অতিরিক্ত টোল ও চাঁদাবাজি এবং ঈদের পর পরিবহন পুরোপুরি চালু না হয় পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য বেশি। পাইকারি বাজারে সবজি খুচরা বাজারে যে বিক্রি হচ্ছে, সেখানে বিপুল পরিমাণ টোল ও চাঁদা দিতে বাধ্য হচ্ছে, ফলে ভোক্তারা বাধ্য হয়ে অধিক মূল্যে কিনতে হচ্ছে। জেলার 2টি বড় সবজি পাইকারি বাজার মহাস্থান ও সুলতানগঞ্জে প্রতি কেজি চিচিঙ্গা 1 থেকে 2 টাকা, কোল্লা 7 টাকা, বেগুন 15 টাকা, চাল কুমড়া 10 থেকে 12 টাকা, লাউ 5 থেকে 6 টাকা ও মূলা 10 টাকা দরে বিক্রি হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সিজন কিংবা অফ সিজন নয়, এখন সারা বছরই আনন্দ উপভোগের জন্য পর্যটকরা ছুটছেন সৈকত শহর কক্সবাজারে। আর ধর্মীয় কিংবা জাতীয় উৎসব হলে তো কথাই নেই, পর্যটকের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। টুরিস্ট পুলিশের পাশাপাশি লাইফগার্ড সদস্যদের সতর্ক অবস্থানের কারণে পর্যটকদের মধ্যে আস্থা ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার ঘুরে এসে শাখাওয়াত টিপুর ছবি এবং কমলদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের টানা ছুটি শেষ হলেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখনো মুখর পর্যটকদের পদভারে। পর্যটকদের আনন্দ যেন শেষ হবার নয়। সৈকতের সব পয়েন্টে পরিবার পরিজন ও প্রিয়জনকে নিয়ে হই হুল্লোড়ে মেতে আছেন সব বয়সী মানুষ। আনন্দঘন মুহূর্তকে ফ্রেমে বন্দী করছেন অনেকেই। ঈদের ছুটি ছাড়া এরকম ওকেশনে আসতেও পারি না, এরকম ক্রাউডও হয় না, মজাও পাই না। ছুটি পেলাম, এমনি সবসময় ব্যস্ত থাকা হয়, এই সুযোগে মানে একটু ঘোরা হয়ে গেল আমাদের। কক্সবাজার তো খুব একটা আনন্দের জায়গা, এখানে ঘুরলে মনে অনেক একটা স্বস্তি মিলে আর কি। এবার ছুটির ভ্যাকেশন পাইছি, এজন্য এবারও আসছি। পর্যটকদের ভিড় থাকায় কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায় ফিরেছে চাঙা ভাব। এতে দারুণ খুশি ব্যবসায়ীরা। শামুকের দাম কোথায় করে নাম লেখে এগুলো, আর এখন পর্যটক আমাদের প্রতিদিন দৈনিক 10-15 টাকা বিক্রি হয়। বেচা কিনা খুব ভালো হয়েছে, লোকজন বেশি আসছে। এদিকে বিপুল সংখ্যক পর্যটক এখনো কক্সবাজারে অবস্থান করায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। এ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি এই পর্যটকদের নিরাপত্তার জন্য। আমরা সবসময়ই তাদের নিরাপত্তা দিয়ে যাব এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত 5 দিনে কক্সবাজারে 3 লাখেরও অধিক পর্যটকের সমাগম ঘটেছে। সময় সংবাদ, কক্সবাজার।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গুলিতে একজন নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। র্যাব 6-এর ঝিনাইদহ আঞ্চলিক ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গতরাতে উপজেলার গোবিন্দহুদা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে রাকিবুল ইসলাম রাকিব নামে একজন নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি শাটারগান, 2 রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নিহত রাকিব স্কুল ছাত্র সজীব হত্যা মামলার আসামি ছিল বলে জানিয়েছে পুলিশ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের চেলসিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 26 জন। রোববার ম্যানহাটনের কাছে চেলসিয়ার একটি চক্ষু সেবাদান কেন্দ্রের সামনে বিস্ফোরণ ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারীরা। ঘটনার পর এর আশেপাশের বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগেই ওই জায়গায় একটি ডিভাইস পেতে রাখা ছিল। পরে এর বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে নিউ ইয়র্কের আরেক অঙ্গরাজ্যে নিউ জার্সিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। কিসলু, সেখানকার কি অবস্থা দেখছেন? এবং এই পর্যন্ত সর্বশেষ 29 জন আহত হবার খবর পাওয়া গেছে। এরই মধ্যে মেয়র বিল ডি ব্লাজিও তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে এটি কোনো এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে, তবে এর পেছনে ইচ্ছাকৃত এ ধরনের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই ম্যানহাটনের বোমা বিস্ফোরণের ঠিক 2 ঘন্টা আগেই হাডসন রিভারের ওই পাশে যে নিউ জার্সি, সেই নিউ জার্সির একটি মেরিন ঘাটির নিকট এরিয়াতে আরেকটি পাইপ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানেও এফবিআই এই ঘটনা তদন্ত করছে। এছাড়া নিউ জার্সির আরেকটি বিচেও একই ধরনের বিস্ফোরক দ্রব্য খুঁজে পাওয়া গেছে, তবে ম্যানহাটনের এই বিস্ফোরণের সাথে নিউ জার্সির এই বিস্ফোরণের কোনো যোগসাজশ খুঁজে পায়নি পুলিশ। আর এদিকে ম্যানহাটনে যে জায়গাটিতে বিস্ফোরণ ঘটেছে এর থেকে ঠিক 4 ব্লক দূরে, অর্থাৎ 20 ব্লক সমান 1 মাইল, কোয়ার্টার মাইল দূরে আরেকটি এই বোমা সাদৃশ্য বস্তু পুলিশ খুঁজে পেয়েছে, যেটি এখানে এই আবর্জনা ডাম্পস্টারে বিস্ফোরিত হয়েছিল। আর এরই মধ্যে আমি কথা বলেছি, যতদূর জেনেছি আমাদের এই ঘটনার সময় একজন বাঙালি ট্যাক্সি চালক ভাই, যিনি তার ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তিনি তার বরাতে জানতে পেরেছি যে কোনো বাঙালি ওই মুহূর্তে ওই এলাকাতে ছিল না, অর্থাৎ কোনো বাঙালি হতাহতের ঘটনা এখনো জানা যায়নি। তবে যে বিষয়টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা জানি যে আগামী 20 তারিখ থেকে জাতিসংঘের 71তম অধিবেশন শুরু হচ্ছে এবং সে কারণেই এরই মধ্যে এবং 19 তারিখে যেটি রয়েছে সেটি হচ্ছে যে লিডার্স সামিট, সেটি অভিবাসন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সামিট যেখানে প্রেসিডেন্ট ওবামা আসবেন এবং সে কারণেই এরই মধ্যে নিউ ইয়র্ক সিটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই আমি যতটুকু জেনেছি যে অনেক দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এই নিউ ইয়র্কে অবস্থান করছেন, যে কারণে নিউ ইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেরকম একটি সময়ে এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা অবশ্যই নিউ ইয়র্কবাসীর মনে প্রশ্ন তুলেছে যে আসলে আমরা কতটুকু নিরাপদ বা কি হতে যাচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর সেখান থেকে এই সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার শিহাবুদ্দিন কিসলু। আইএনএস মরমুগাও নামে উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ ঘটালো ভারত। এটি বিশ্বের অন্যতম সেরা যুদ্ধজাহাজ বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা। ঘণ্টায় সর্বোচ্চ 30 নটিক্যাল বেগে ছুটতে পারে জাহাজটি। সারফেস টু সারফেস ও সুরফেস টু এয়ার মিসাইল বহনে সক্ষম বলে জানানো হয়। এছাড়া এতে থাকবে অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার ও 2টি অ্যান্টি সাবমেরিক হেলিকপ্টারও। মরমুগাও প্রস্তুত করেছে বিশাখাপত্তনমের সরকার পরিচালিত মাজেগাঁও ডক শিপ বিল্ডার্স।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায় আগামী 2020 থেকে 2024 সালের মধ্যে আরও 4টি যুদ্ধজাহাজ নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সিরিয়ায় পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক জোটের বিমান হামলায় অন্তত 62 সিরীয় সেনা সদস্য নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে ইচ্ছাকৃতভাবে সিরীয় সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়নি। আইএস বিরোধী অভিযানে সিরিয়ার সেনাবাহিনী দল সেখানে অবস্থান করছে রাশিয়ার পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পরপরই বিমান হামলা স্থগিত করে তারা। এছাড়া ওই এলাকায় মার্কিন জোটের অভিযানের পরিকল্পনার কথা রাশিয়াকে জানানো হয়েছিল এমন দাবি করে বিবৃতি দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। তবে রাশিয়া বলছে রুশ মার্কিন সমঝোতা অনুসারে কেবল আইএস ও ফাতাহ আর শামসের বিরুদ্ধেই এমন অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্রবিরতির গুরুতর লঙ্ঘনের অভিযোগ তোলে মস্কো। ওয়াশিংটন জঙ্গি গোষ্ঠীদের সহায়তা করছে এমন শক্তিশালী প্রমাণ রাশিয়ার কাছে রয়েছে বলে দাবি করা হয়। রুশ সেনাবাহিনীর এক জেনারেল অভিযোগ করেন অস্ত্রবিরতিকে অমান্য করে গেল 24 ঘন্টায় 55 বার হামলা চালিয়েছে সরকার বিরোধী বিদ্রোহীরা। এতে নিহত হয়েছে কমপক্ষে 12 বেসামরিক নাগরিক। খেলার খবর, ইপিএল এ জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিকারেজ স্টেডিয়ামে রেড ডেভিলদের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। আজ বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। লিগের আরেক ম্যাচে রাত 9:30টায় সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে আরেক জায়ান্ট টটেনহ্যাম হটস্পার। ইপিএল এ টানা 3 জয় এরকম উঠছিল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে হারের পর থেকেই দুর্দশা শুরু রেড ডেভিলদের। ডার্বির পর ইউরোপা লিগেও মরিনহোর দলকে হারের লজ্জা উপহার দিয়েছে ফেইনুর্ড। টানা 2 হারে বেশ বিপাকে পড়েছেন স্পেশাল ওয়ান। রাশফোর্ড ও রেকর্ড অর্থে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেয়া পল পগবার পারফরম্যান্স নিয়েও উঠেছে সমালোচনা। দলের দুর্দিনে তাই জয়ের ধারা ফিরতে মরিয়া হয়ে উঠেছেন কোচ। ওয়াটারফোর্ডের মাঠে ম্যাচের জয়টা বেশ প্রয়োজন রেড ডেভিলদের। দলে কোনো ইনজুরি সমস্যাও নেই, পরিসংখ্যানও আছে মরিনহোর দলের পক্ষেই। লিগে এখন পর্যন্ত 2 দলের 9 বারের দেখায় সবকটি ম্যাচেই জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুমিল্লার লাকসামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের 3 শিশু সহ নিহত 5, আহত 2। 419 যাত্রী নিয়ে 7 ঘন্টা দেরিতে দেশে পৌঁছালো বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। জেদ্দা বিমানবন্দরে অব্যবস্থাপনার অভিযোগ। কানাডায় শেষ হলো গ্লোবাল ফান্ড সম্মেলন। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ছুটি শেষে আজও রাজধানীমুখী মানুষ, কর্মচাঞ্চল্যে চিরচেনা রূপে ঢাকা। ট্রেন বাস লঞ্চে ভিড়। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কম, অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। লোকসানের আশঙ্কা আড়তদারদেরও। লাভ লোকসান বিবেচনায় রাখার আশ্বাস ট্যানারি মালিকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি ও সিরিজেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।